তো লাস্ট ক্লাস আমরা নিউক্লিয়াস পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আবার ক্রোমোজোম থেকে আমরা শুরু করতেছি। তো ক্রোমোজোমটা কি? ক্রোমোজোমটা হলো নিউক্লিয়াসের মধ্যে একটি বস্তু। নিউক্লিয়াসের খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু হচ্ছে তোমার ক্রোমোজোমটা হচ্ছে কোষের কেন্দ্রস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অনুলিপন ক্ষমতা সম্পন্ন রং ধারণকারী নিউক্লিক অ্যাসিডের দ্বারা যেসব সূত্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বস্তুগতীয় উপাদান মিউটেশন প্রকরণ বিভিন্ন কাজে ভূমিকা পালন করে তাদেরকে মূলত বলা হয় ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা সর্বপ্রথম প্রত্যক্ষ করেন তোমার কার্ল লেগেলি। তাও উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে এই ক্রোমোজোমটা সর্বপ্রথম তিনি প্রত্যক্ষ করেন। বাট যে ওয়াটার ফ্লামিংটা আছে, এই ওয়াটার ফ্লামিং এই ক্রোমাটিনের নামকরণ করেন। এখানে আর কোনো বিজ্ঞানীর নাম লাগবে না আপাতত। তারপরে যাও যে এই ক্রোমোজোম আমাদের দেহে, আমরা আগে বলেছিলাম যে আমাদের দেহে 46টি বা 23 জোড়া, আমাদের দেহে মানুষের 2n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা বা 23 জোড়া বা 46টি ক্রোমোজোম আছে। কয় জোড়া? 23 জোড়া এবং টিটা আমার ভালো করে মনে রাখতে হবে। 23 জোড়া এবং 46টি। এর মধ্যে 2টি হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম এবং 44টি হচ্ছে তোমার অটোজোম। এখন 2টি যে সেক্স ক্রোমোজোম, মানে সেক্স ক্রোমোজোম হচ্ছে তোমার 1 জোড়া এবং অটোজোম হলো তোমার 44টি বা 22 জোড়া। এখন কোনটাতে কতগুলা ক্রোমোজোম থাকে এটা আমার একটু জানতে হবে। সবগুলো ইম্পর্টেন্ট না, তবে কি যেগুলো দাগাই দিতেছি ওইগুলো অবশ্যই পড়তে হবে। যেমন ওরে যে সেটা বা ধানে পাওয়া যায় তোমার 24টা। তারপরে গমে পাওয়া যায় তার উল্টাটা 42টা। জিএমআইএস বা ভুট্টাতে পাওয়া যায় 20টা। পেঁয়াজে পাওয়া যায় 16টা। গুলালু, টমেটো এগুলো লাগবে না। হোমোসেপিয়েন্স বা মানুষে তো বললাম 46টা। এবং গরু ছাগলে পাওয়া যায় 60টা করে, এবং কবুতরে পাওয়া যায় এখানে দেয়া সবচেয়ে বেশি 80টা। তারপর তোমার গৃহমাছিতে পাওয়া যায় 12টা, ফলের মাছিতে পাওয়া যায় 8টা। এই কয়টা লাগবে? আরও কিছু লাগবে এখানে। এগুলো হলো তোমার পাটের ক্রোমোজোম সংখ্যা 14টা এবং কলার 44টা এবং মানুষের যে 46টা এবং রেশমি পোকারও 46টা। মানুষ এবং রেশমি পোকার ক্রোমোজোম সংখ্যা সেম। হাইড্রের হলো তোমার 32টা। এই কয়েকটা জানা থাকলে হবে এখানে। তাহলে দেখো যে ক্রোমোজোমের ভৌত গঠন। এখন ক্রোমোজোমের ভৌত গঠনে অনেকগুলাই আছে। যে ক্রোমাটিন তো আমরা বুঝি, ক্রোমাটিন হলো ক্রোমোজোমের মূল উপাদান। ক্রোমোজোমের মূল উপাদান হলো কি? ক্রোমাটিন আবার দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো তোমার হেটারোক্রোমাটিন আর একটা হলো তোমার ইউক্রোমাটিন। কি ক্রোমোজোমকে ক্রোমাটিনকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটা হেটারোক্রোমাটিন আর একটা হলো তোমার ইউক্রোমাটিন। এবং হেটারো কথা বলতে বুঝতে পারতেছি যে আমরা, এটা অবশ্যই থাকবে তোমার নিষ্ক্রিয়। তো হেটারোক্রোমাটিন কি? নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। হেটারোক্রোমাটিনকে নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে এবং অধিক কুণ্ডলিত, তাই কি বলা হয়? হেটারোক্রোমাটিন। মানে ক্রোমাটিনের যে অংশ অধিক কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে তাকে বলে হেটারোক্রোমাটিন। তো ইউক্রোমাটিনটা কি হবে? অবশ্যই তার বিপরীতটা হবে। তার মানে এটা হবে সক্রিয় ডিএনএ এবং কম কুণ্ডলিত ডিএনএ ধারণ করবে, তাকে বলা হয় ইউক্রোমাটিন। এটা মনে রাখতে হবে। তারপর ক্রোমাটিড। একটিমাত্র ক্রোমোজোমে মনে রাখবা, একটিমাত্র ক্রোমাটিড থাকে। ক্রোমাটিড একটি ডিএনএ অণু দ্বারা তৈরি হয়। এটা লাগবে না। তারপর দেখো সেন্ট্রোমিয়ার। একটি আদর্শ ক্রোমোজোমে একটি মাত্র সেন্ট্রোমিয়ার থাকে এবং সেন্ট্রোমিয়ার যে খাঁজটা আছে তাকে বলা হয় মুখ্য কুঞ্চন বা মুখ্য খাঁজ। এটাও লাগবে না তেমন একটা, জাস্ট এইখানে গৌণ কুঞ্চনটা লাগবে আমার। দেখো গৌণকুঞ্চনটা কি? নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চলটাকে বলা হয় গৌণকুঞ্চন। গৌণকুঞ্চন কি? নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চলকে বলা হয় গৌণকুঞ্চন। এটাই দিবে যে নিউক্লিয়াসের পুনর্গঠন অঞ্চলকে কি বলা হয়। তারপরে তোমার অপশনে থাকবে গৌণকুঞ্চন আরও স্যাটেলাইট টেলোমারেজ যেগুলো থাকে, বাট আনসার হবে কি? গৌণকুঞ্চন। তারপর দেখো টেলোমারেজটা কী করে? টেলোমারেজ এনজাইম তোমার জরা রোধে কাজ করে। কী রোধে কাজ করে? জরা রোধ। টেলোমারেজ এনজাইম কী রোধে কাজ করে? জরা রোধে কাজ করে।
এখানে আর কিছু লাগবে না, ম্যাট্রিক্স, সাইটোপ্লাজম এগুলার দেখা লাগবে না এগুলা। তারপর দেখো ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম সাধারণত 5 প্রকার। একটা হলো তোমার মনোসেন্ট্রিক ক্রোমোজোম। মনো থেকে বুঝতে পারি যে এখানে একটা থাকবে, তার মানে 1 সেন্টিমিটার বিশিষ্ট যেই ক্রোমোজোমকে বলা হয় তাকে বলা হয় মনোসেন্ট্রিক ক্রোমোজোম। তারপরে দেখো যে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। ডাই মানে হচ্ছে 2, তো 2 সেন্টিমিটার বিশিষ্ট ক্রোমোজোমকে বলা হয় ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। এই ডাইসেন্ট্রিক ক্রোমোজোমের একটা উদাহরণ আছে, তা হলো তোমার গম। ডাইসেন্ট্রিক ক্রোমোজোম কোথায় পাওয়া যায়? গমে। তারপর আছে তোমার পলিসেন্ট্রিক ক্রোমোজোম, তার মানে পলি মানে অনেকগুলা, তো 2-এর অধিক থাকবে সেন্ট্রোমিয়ার, তাকে বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোজোম, মানে 2-এর অধিক যেগুলো থাকলে তার একটা উদাহরণ হলো তোমার কলা। বলার পরে হলো তোমার ডিফিউজ বলতে কি বোঝায়? সুনির্দিষ্টভাবে কোনো কিছু বোঝা যায় না, তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সুনির্দিষ্টভাবে যদি কোনো সেন্ট্রোমিয়ার না বোঝা যায় তাকে বলা হয় ডিফিউজ। এবং অ্যাসেট্রিক হলো তোমার যদি কোনো সেন্ট্রোমিয়ারই না থাকে তখন তাকে বলা হয় অ্যাসেট্রিক। এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে তোমার দুইটা, একটা হলো তোমার ডাইসেট্রিক তার উদাহরণ, এবং একটা পলিসেট্রিক এবং তার উদাহরণ। ডাইসেট্রিক হলো তোমার গম এবং পলিসেট্রিকটা হলো তোমার কলা। তারপরে দেখো এখানে আর কোনো কিছুর দরকার নেই, উপকেন্দ্রিক, প্রাককেন্দ্রিক এগুলো কিছুই লাগবে না। জাস্ট আগেই বলছি যে মানুষের ক্রোমোজোমে 23 জোড়া ক্রোমোজোম থাকে, তার মধ্যে 22 জোড়া অটোজোম এবং 2 জোড়া হয় তোমার সেক্স ক্রোমোজোম। তারপরে দেখো ক্রোমোজোমের রাসায়নিক গঠন, এটা আমার লাগবে। ক্রোমোজোমের রাসায়নিক গঠন এবং উপাদান। ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হলো তোমার নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এই নিউক্লিক অ্যাসিডটা আবার 2 ধরনের। নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? 2 ধরনের। একটা হলো তোমার ডিএনএ আর একটা হলো তোমার আরএনএ। এটার ফুল ফর্মটা মনে রাখতে হবে। ডিএনএ মানে হলো তোমার ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড, এবং ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড এবং ডিএনএর ক্রোমোজোমের স্থায়ী উপাদান। ডিএনএটা কি? ডিএনএটা হলো তোমার ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড এবং প্রকৃত কোষের স্থায়ী উপাদান। এবং ডিএনএর পরিমাণ হচ্ছে শতকরা 45 ভাগ, এবং দ্বিসূত্রক ডিএনএ সর্পিলাকার গঠন। ডিএনএ 5 কার্বন বিশিষ্ট প্যান্টেজ সুগার এবং অজৈব ফসফেট এবং নাইট্রোজেন গঠিত ক্ষারক, যেমন অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন থাকে। এবং তোমার ক্রোমোজোমে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের অনুপাত কত? 1:1, এবং জীবের 90 ভাগ ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোমে থাকে। এবং এই 10 ভাগ যেটা আছে সেটা হলো তোমার আরএনএ। এই আরএনএ 10 ভাগ তোমার নিউক্লিয়াসের মধ্যে থাকে। তারপর হলো আরএনএ হচ্ছে তোমার, আরএনএর ফুল ফর্ম হলো, আরএনএর পুনরূপ হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। তো ক্রোমোজোমের আরএনএর পরিমাণ লাগবে না এটা। আর আরএনএ ক্রোমোজোমের স্থায়ী উপাদান নয়, এবং আরএনএ সাধারণত এক সূত্রক 5 কার্বন বিশিষ্ট রাইবোস শর্করা, অজৈব ফসফেট, অ্যাডেনিন, গুয়ানিন, থাইটোসিনের সাহায্যে গঠিত হয়। অনেক ভাইরাস কোষে ডিএনএর পরিবর্তে কী থাকে? আরএনএ থাকে। তারপরে দেখো যে প্রোটিন হলো মূলত মূল কাঠামো গঠনকারী রাসায়নিক উপাদান। ক্রোমোজোমের প্রোটিনের পরিমাণ প্রায় 55 ভাগ, তার মানে ক্রোমোজোমের অর্ধেকেরই বেশি তোমার প্রোটিন থাকে, এটা মাথায় রাখতে হবে। ক্রোমোজোমে 2 ধরনের প্রোটিন পাওয়া যায়। কয় ধরনের? 2 ধরনের প্রোটিন পাওয়া যায়। একটা হলো তোমার নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন। কয় ধরনের? 2 ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা নিম্ন আণবিক ঘনত্ব বিশিষ্ট প্রোটিন এবং উচ্চ আণবিক ঘনত্ব সম্পন্ন প্রোটিন। ওরা লাগবে না আর এখানে। তারপরে দেখো তোমার ক্রোমোজোমের কাজ, এটা আমার লাগবে। কাজ মানেই আমার এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রোমোজোম বংশগতি ধারক এবং বাহক হিসেবে কাজ করে। বিভিন্ন মাধ্যমে ক্রোমোজোমের কোষ বিভাজনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। ডিএনএ বা জিন ধারণ করে। ডিএনএ স্বাস্থ্যটিতে এমআরএনএর মাধ্যমে প্রোটিন সংশ্লেষণ করে। সেক্স ক্রোমোজোমের জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে। জীবের লিঙ্গ নির্ধারণে ভূমিকা রাখে কে? ক্রোমোজোম। বংশগতির বাহক জিনের জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে। জিন ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে কে? জিন ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে কে? জীবনের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করে কে? জিন। এবং ক্রোমোজোম সংখ্যা এবং গঠনের পরিবর্তন অভিব্যক্তির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। তারপর দেখো হচ্ছে তোমার
এখন কিছুই লাগবে না। নিউক্লিক অ্যাসিড, এখন নিউক্লিক অ্যাসিডের তোমার সংজ্ঞাটা দেখি আমরা, সংজ্ঞাটা লাগবে হালকা। নিউক্লিক অ্যাসিড হলো তোমার নাইট্রোজেন গঠিত ক্ষারক। নিউক্লিক অ্যাসিড কি? নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টেজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড যা জীবের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। এখন ডিএনএ এক প্রকার কি? নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএও এক প্রকার নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিডের মূল উপাদানগুলো হচ্ছে তোমার এই পেন্টেজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। এখানে আর কিছু লাগবে না। এই যে আমরা ডিঅক্সিরাইবোস নিউক্লিক অ্যাসিড জানি যে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের 2 নং কার্বনে কোনো অক্সিজেন থাকে না। এখন কোয়েশ্চেন হতে পারে যে ডিঅক্সিরাইবোস সুগারের কয় নং কার্বনে কোনো অক্সিজেন থাকে না? আনসার হবে কি? 2 নং কার্বনে কোনো অক্সিজেন থাকে না। তো এই নাইট্রোজেন গঠিত ক্ষারক যে আছে, ওই নাইট্রোজেন গঠিত ক্ষারক আবার 2 প্রকার, একটা হলো তোমার পিরিডিন আর একটা হলো তোমার পাইরিমিডিন। এ দেখো যে রিং ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে 2 প্রকার নাইট্রোজেন গঠিত ক্ষারক। কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তোমার পিউরিন আর একটা হলো তোমার পাইরিমিডিন। তো এই পিউরিনটা হলো তোমার 2 রং বিশিষ্ট এবং পাইরিমিডিনটা হলো তোমার 1 রং বিশিষ্ট। পিউরিনে 2টা বেস থাকে, একটা হলো তোমার অ্যাডেনিন, 2টি ক্ষারক থাকে অ্যাডেনিন, আর একটা হলো তোমার গুয়ানিন। এবং পাইরিমিডিনে থাকে তোমার 3টা, মূলত থায়ামিন থাকে, সাইটোসিন থাকে এবং ইউরাসিল থাকে। এই যে ডিএনএ আছে, ডিএনএতে তোমার ইউরাসিল থাকে, বাট আরএনএতে তোমার এই ইউরাসিলের পরিবর্তে ডিএনএতে তোমার সাইটোসিন থাকে, বাট আরএনএতে তোমার এই সাইটোসিনের পরিবর্তে থাকে তোমার ইউরাসিল। এটা আমরা একটু পরে দেখব। তারপরে দেখো ডিএনএতে যেটা বললাম, ডিএনএ সাধারণত অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন এবং সাইটোসিন থাকে। ডিএনএতে কিন্তু ইউরাসিল থাকে না। কি থাকে না ডিএনএতে? ইউ থাকে না। ডিএনএতে ইউ থাকে না। ডিইউ মনে রাখবো আমরা, ডিতে ইউ থাকে না। বাট এই ইউটা থাকে কোথায়? আরএনএতে। বাট আরএনএতে কি থাকে না? সাইটোসিন থাকে না, থায়ামিন থাকে না। থায়ামিনের পরিবর্তে যেটা থাকে ওটা হলো তোমার ইউরাসিল। তারপরে তোমার নাইট্রোজেন গঠিত নামসমূহ অ্যাডিন এবং থায়ামিন নামকরণ করা হয়েছে থাইমাস থেকে। এটা পড়লে হয়েছে, না পড়লে হয়েছে, একই কথা, এটা আসবে না। এটা আগে দেখলাম আমরা। এখান থেকে আর কিছু লাগবে না, এখান থেকেও লাগবে না, এখান থেকে একটা নিউজ লাগবে, সেটা হলো তোমার ক্রোমোজোমের মূল উপাদান কি? ক্রোমোজোমের মূল উপাদানটা হচ্ছে তোমার, আগেই জানি ক্রোমোজোমের মূল উপাদান হচ্ছে তোমার ডিএনএ। ক্রোমোজোমের মূল উপাদানটা কি? ডিএনএ। এই ডিএনএ অণু বৃহদাকার জৈব অ্যাসিডের, যা জীবের আণবিক ভিত্তি। জীবের আণবিক ভিত্তি কি? ডিএনএ। জীবের আণবিক ভিত্তি কি? ডিএনএ। এবং ক্রোমোজোমের মূল উপাদানটা হচ্ছে তোমার ডিএনএ। ডিএনএটা কি? সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল এবং পরিব্যক্তিক্ষম যাবতীয় জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক যে নিউক্লিক অ্যাসিড, তাকে বলা হয় ডিএনএ। এই ডিএনএ তোমার বৃত্তাকার ডিএনএ পাওয়া যায় তোমার আদিকোষ, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে বৃত্তাকার ডিএনএ থাকে। একজন মানুষের ডিপ্লয়েড কোষে 5 থেকে 6 পিকোগ্রাম ডিএনএ থাকতে পারে এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে প্রায় 100 গ্রাম ডিএনএ থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত গ্রাম? 100 গ্রাম ডিএনএ থাকে। 100 গ্রাম, যেমন রাখতে হবে, 100 গ্রাম ডিএনএ থাকে। তারপর দেখো ডিএনএ অণুতে সমপরিমাণ টি, ডিএনএ অণুতে সমপরিমাণ এ এবং টি এবং সিজি থাকার এই নীতিমালাকে বলা হয় সার্গালস রুলস। এটা দেখতে পারো, এটা নতুন অ্যাড করছে এবার নিউ বই। তারপর তোমার এই ডিএনএ নিয়ে অনেক ওয়াটসন এবং ক্রিক একটা মডেল প্রকাশ করছে, তাকে বলা হয় ডিএনএ মডেল। তো ডিএনএ, তারা বললো যে ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইড দিয়ে গঠিত একটি পলিমার। জানা যায় যে নিউক্লিওটাইডের রাসায়নিক গঠন, যেহেতু ডিএনএ অম্লীয়, ডিএনএটা কি? অম্লীয়, কাজেই ফসফেট গ্রুপ অবশ্যই উন্মুক্ত থাকবে।
কাউলসফ ডাটা মতে এ এর সমান সংখ্যক টি সমান হবে এবং জি এর সংখ্যা সি এর সমান হবে। এখন এ এবং টি, জি এবং সি এটা একটা তোমার বন্ধন দ্বারা যুক্ত হয়। এ এবং টিটা তোমার দুটি বন্ধন দ্বারা যুক্ত হয়, মানে ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়। এবং জি এবং সিটা যেটা আছে তোমার, সেটা তোমার ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হয়। এটা মনে রাখতে হবে। তারপর দেখো ওয়াটসন এবং ক্রিক মডেল অনুযায়ী সেটা একবার দেখে নিলে হবে। আমি ইম্পর্টেন্ট লাইনটা দেখাই দিতেছি এটা থেকে। এটা তো আমার ফুল আসবে না, জাস্ট এমসিকিউর জন্য কিছু লাইন আসবে। এই দেখো যেটা বলছিলাম তোমাদের, এ এবং টি ডাবল বন্ড দ্বারা যুক্ত হয়, জি এবং সি ট্রিপল বন্ড দ্বারা যুক্ত হয়। তারপর দেখো এখানে ডিএনএ অণুর প্রতিটি ডিএনএ অণুর দুটি সূত্রের প্রতিটি প্যাচ বা ঘূর্ণনের দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার এবং প্রতিটি প্যাচে হেলিক্স দুটির ব্যাস হলো 20 অ্যাংস্ট্রম এবং প্রতিটি ঘূর্ণনে মনোনিউক্লিয়েটের সংখ্যা হলো তোমার 10 জোড়া এবং গভীর খাঁজ একটি অগভীর খাঁজ সৃষ্টি হয় এবং প্রতিটি প্যাচে হাইড্রোজেনের বন্ড সংখ্যা হলো তোমার 25টি এবং ডিএনএ অণুর আণবিক ওজন হলো 10⁻6 থেকে 10⁹ এটা তোমার ডাল্টনে পরিমাপ করা হয় ডিএনএর আণবিক ওজনটা। তারপর দেখো তুমি ডিএনএর কাজ, অবশ্যই আমার ডিএনএ কাজটা লাগবে। ডিএনএর কাজ ডি ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে, জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে, জীবের বৈশিষ্ট্যসমূহ বংশ পরম্পরায় অন্তঃস্থ প্রজন্মে স্থানান্তর করে, জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এগুলো সবগুলো আমরা জানি যে জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। যেগুলো দাগাই দিয়েছে ওইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ ডিরেক্ট দিতে পারে যে জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে কি ডিএনএ। তারপরে জীবের বংশগতির আণবিক ভিত্তি কি ডিএনএ, ক্রোমোজোমের গাঠনিক উপাদান কি ডিএনএ, জীবকোষে জৈবিক সংকেত প্রেরণ করে কি ডিএনএ। এখন ডিএনএর গুরুত্ব এগুলো আমার লাগবে না। ডিএনএকে কী বলা হয়? মাস্টার মলিকিউল। এটা আমার লাগবে যে জীবের মাস্টার মলিকিউল কি? মাস্টার মলিকিউল হলো ডিএনএ। মাস্টার মলিকিউল কি ডিএনএ এবং বিরাজমান আরএনএর 90 ভাগ থাকে সাইটোপ্লাজমে এবং 10 ভাগ থাকে নিউক্লিয়াসে। ওই যে পড়ছিলাম যে আমরা যে স্পার্ম বা শুক্রাণুর কয় পার্সেন্ট ডিএনএ? 90% হলো তোমার ডিএনএ। তারপর আরএনএর রাসায়নিক গঠন, এটা আমার লাগবে না, দেখে রাখতে পারো যে আরএনএর রাসায়নিক গঠন হলো তোমার 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার এবং নাইট্রোজেন বেস হলো তোমার অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল এবং সাইটোসিন। কী কী থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। অ্যাডেনিন মানে এ থাকে এখানে, সাইটোসিন, গুয়ানিন মানে তোমার জি থাকে, ইউরাসিল মানে ইউ থাকে এবং সাইটোসিন মানে সি থাকে। তার মানে এখানে কোনো টি থাকে না, টি মানে থাইমিন থাকে না এখানে কোনো। আবার এই আরএনএটা তোমার 5 প্রকার আরএনএ। আরএনএ প্রকারভেদ আছে, যে আরএনএ শ্রেণীবিভক্ত হলো তোমার আরএনএ গঠন এবং কাজের উপর ভিত্তি করে আরএনএ কয় প্রকার? 5 প্রকার। একটা হলো তোমার ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। এই টিআরএনএটা হলো তোমার সবচেয়ে ক্ষুদ্র আরএনএ হলো তোমার টিআরএনএ এবং কোষের প্রায় 15 ভাগ আরএনএ হচ্ছে তোমার টিআরএনএ এবং এর 5টি বাহু এবং 4টি ফাঁস থাকে। কয়টি? এর 5টি বাহু এবং কয়টি ফাঁস? 4টি ফাঁস। এটা একটু প্যাচ লাগতে পারে যে কয়টা বাহু? 5টি বাহু এবং 4টি ফাঁস বা গর্ত যেটারই বলে ওইটা থাকে, বাট 5টা বাহু থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস হলো তার অ্যান্টিকোডন ফাঁস। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাঁস কি? তার অ্যান্টিকোডন ফাঁস এবং এটি সবসময় এসএসসি বেস দ্বারা সজ্জিত থাকে। এখন যদি বলে যে এসএসসি বেস দ্বারা সজ্জিত থাকে কে, অবশ্যই হবে টিআরএনএ। তার টিআরএনএর পরে আছে তোমার এমআরএনএ। এমআরএনএ হলো তোমার বার্তাবাহক আরএনএ বা মাইনর আরএনএ, মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ হলো তোমার মেসেঞ্জার আরএনএ বা বার্তাবাহক আরএনএ। বার্তাবাহক আরএনএ কাকে বলে? মেসেঞ্জার আরএনএকে। এটা তেমন কিছু লাগবে না এখানে, বাট আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ এটা হলো রাইবোজোমের প্রধান গাঠনিক উপাদান হিসেবে কাজ করে রাইবোজোমাল আরএনএ। এটা আরএনএর শতকরা 80 থেকে 90 ভাগই হলো তোমার আরআরএনএ। তার মানে বোঝা যাচ্ছে যে একটা আরএনএর কোষের সবগুলোই হচ্ছে তোমার প্রায় আরআরএনএ, আর ওই বাকি কিছু থাকে হলে তোমার সবচেয়ে ক্ষুদ্রতম আরএনএ, সেটা হলো তোমার টিআরএনএ, যেটা আমরা প্রথমে পড়লাম। সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয় আরএনএ। সর্বাপেক্ষা স্থায়ী এবং অদ্রবণীয় আরএনএ কোনটা?
আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এই রাইবোজোমাল আরএনএর মাধ্যমে কোষে প্রোটিন সংশ্লেষিত হয়। আরেকটা হলো তোমার জিআরএনএ তোমার বংশগতি আরএনএ বা জেনেটিক আরএনএ। এই জেনেটিক আরএনএ কী করে? এই জেনেটিক আরএনএ তোমার প্রোটিন তৈরি করে। তারপর হচ্ছে আমরা জিআরএনএ। এই জিআরএনএটা হলো তোমার বংশগতি আরএনএ বা জেনেটিক আরএনএ। এটা তোমার কী করে? প্রোটিন তৈরি করে এবং বংশগতীয় উপাদান হিসেবে কাজ করে, যেমন টিএমবির টুবাক মোজাইক ভাইরাসের, এবং মাইনর আরএনএ। এই মাইনর আরএনএ তোমার এনজাইম হিসেবে কাজ করে। মাইনর আরএনএটা কী করে? তোমার এনজাইম হিসেবে কাজ করে। এখন যদি বলে যে এনজাইম হিসেবে কোন আরএনএ কাজ করে, তাহলে হবে মাইনর আরএনএ। তারপরে দেখো আরএনএর কাজ। আরএনএ হলো প্রোটিন সংশ্লেষণ করবে, এটা আমরা জানি, এবং অ্যামিনো অ্যাসিডকে এমআরএনএ স্থানান্তর করে এবং রাইবোনিউক্লিক প্রোটিন গঠন করে। এমআরএনএ ডিআরএনএ হতে বার্তা বহন করে রাইবোজোম বেসে টিআরএনএ এর সহযোগিতায় প্রোটিন তৈরি করে। এক কথা সেম হলো। তারপর দেখো যে ডিএনএ এবং আরএনএর মধ্যে পার্থক্য, এটা জাস্ট দেখে নিবে তোমরা, তেমন কিছু নাই, আগেরগুলো যেগুলো পড়ছি ওইগুলাই। তারপর দেখো ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন। এটি 3টি পর্যায়ে হয়ে থাকে। একটা হলো তোমার সংরক্ষণশীল অনুকল্প এবং অর্ধ সংরক্ষণশীল অনুকল্প এবং বিচ্ছুরণ অনুকল্প। এগুলো লাগবে না, না লাগলেও হবে। অর্ধ সংরক্ষণশীল এক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশনে কিছু এনজাইম ক্রিয়াশীল হয়, এই এনজাইমগুলো আমার দরকার হবে। বাট এই ডিএনএ রেপ্লিকেশনটা হয় তোমার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। ডিএনএ রেপ্লিকেশন কীভাবে হয়? অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে। এবং এই অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে যে হয়, এটা তোমার ইকোলি ব্যাকটেরিয়ায় প্রথম দেখা গিয়েছে। এটা কে আবিষ্কার করছে? মোসলেস স্টাহল, তিনি এটা দেখছে ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে। তারপর দেখো এটা কিছু এনজাইম আছে, যে এনজাইমগুলো আমাদের কাজে লাগবে, যে এনজাইমগুলো কিসে কী কাজ করে। দেখো এই হেলিকেজ এনজাইম যেটা আছে রেপ্লিকেশনের ক্ষেত্রে, এই হেলিকেজ এনজাইমটা তোমার অরিতে যুক্ত হয়ে ডাবল হেলিক্সের প্যাচ খুলে দেয়। তো ডাবল হেলিক্সের প্যাচ খুলে দিতে সাহায্য করে হেলিকেজ এনজাইম। তারপর যে প্যাচটা যে খোলা থাকে, এই প্যাচটা খোলাকে আবার একত্রিত হওয়া দেওয়া যাবে না। তো এই ট্রোপোআইসোমারেজ এনজাইমটা কী করে? স্ট্যান্ড দুটিকে পুনরায় যাতে পৃথক জোড়া লাগতে না পারে তার জন্য আলাদা করে রাখে। আবার এই গাইরেস একটা এনজাইম আছে, সেম কাজটাই করে ট্রোপোআইসোমারেজ এনজাইমের মতো, যে স্ট্যান্ড দুটাকে পুনরায় যুক্ত হতে দেয় না। তারপর সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন যেটা আছে, সেটা হাইড্রোজেন বন্ধন যাতে তৈরি করতে না পারে তার জন্য তোমার কাজ করে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। তারপরে দেখো যে এখানে আরেকটা আছে যে আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমার দেখো, এখন আমাদের আসলে 3টা প্রক্রিয়া। একটা হলো তোমার ডিএনএ রেপ্লিকেশন, তারপরে একটা তোমার ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন। এই আরএনএ প্রাইমারটা শুধুমাত্র ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে লাগে, আর কোথাও লাগে না। ট্রান্সক্রিপশনও লাগে না বা ট্রান্সলেশনের মধ্যেও লাগে না। এটা মনে রাখতে হবে যে আরএনএ প্রাইমার লাগে কোথায়? ডিএনএ রেপ্লিকেশনে। তারপর দেখো লাইগেজ এনজাইম। আমরা জানি কি লাইগেজ এনজাইম অবশ্যই সব কিছু সংযুক্ত করে এবং এন্ডোকাইনেস এনজাইম সব কিছুকে ভেঙে দেয়। তো লাইগেজ এনজাইম কী করে? ওকাজাকি খণ্ডকে সংযুক্ত করে। লাইগেজ এনজাইম কী করে? সংযুক্ত করে। কাকে? ওকাজাকি খণ্ডকে লাইগেজ এনজাইম সংযুক্ত করে। তারপরে দেখো যে এই ছকটা আমাদের পড়তে হবে, ওই যে আগে যেগুলো পড়ছি আমরা ওইগুলাই জাস্ট দেখে নিবা। ছকগুলো খুব ইম্পর্টেন্ট ছক। আমরা আগে যেগুলো দেখলাম ওইখানে এইগুলাই বলা আছে, খুব ইম্পর্টেন্ট ছক। এই ছক থেকে পুরোটা একবার দেখে নিবা। তারপর দেখো ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন সবগুলো আমার একটা জায়গা থেকে পড়বো, তো এতে ভিতরে তেমন কোনো কিছু পড়ার নেই। আমরা একটা ছক থেকে দেখে নিব একবারে, এখান থেকে তেমন আলাদা আলাদা কিছু আসে না। তারপরে রিভার্স ট্রান্সক্রিপশনে দেখে নাও যে রিভার্স ট্রান্সক্রিপশনটা কি। আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। রিভার্স ট্রান্সক্রিপশন দেখা যায় কোথায়? এইচআইভিতে দেখা যায় তোমার রিভার্স ট্রান্সক্রিপশন। এটা আমরা 4th অধ্যায়ে দেখতে পারবো, 2nd পেজে দেয়া আছে। তারপর দেখো ট্রান্সলেশন, এটা বললাম যে আমরা একটা সাইড থেকে পড়বো। দাঁড়াও, এই যে এই অ্যান্টিবায়োটিকটা আমার মাস্ট ইম্পর্টেন্টটা পড়তেই হবে। এই ছকটা খুব ইম্পর্টেন্ট। যে
ক্লোরোমাইসিন পেপটাইড বন্ধন সৃষ্টিতে কাজ করে। ইরিথ্রোমাইসিন তোমার রাইবোজোমে এমআরএনএর চলন সাহায্য করে। নিওমাইসিন হলো তোমার এমআরএনএ এবং টিআরএনএর এতে কাজ করে। স্টেপটোমাইসিন হলো তোমার ট্রান্সলেশন সূচনা লগ্নে কাজ করে এবং টেট্রাসাইক্লিন হলো তোমার রাইবোজোমের টিআরএনএ সংযুক্তিতে কাজ করে। এটা খুবই ইম্পর্টেন্ট, পড়তে হবে। তারপর দেখো যেটা বলছিলাম, এই যে হলো তোমার ট্রান্সক্রিপশন, তোমার ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনটা কী করে, এই ডিএনএ অণুকে আরএনএ বা এমআরএনএর অণুতে পরিণত করে এবং এই এমআরএনএটাকে প্রোটিনে তৈরি করে তোমার ট্রান্সলেশন প্রক্রিয়ায়। এই ট্রান্সক্রিপশন হলো তোমার নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়। কোথায় সংঘটিত হয়? নিউক্লিয়াসের মধ্যে সংঘটিত হয়। এবং এই ট্রান্সলেশনটা হলো তোমার সাইটোপ্লাজমে সংঘটিত হয়। কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয় এবং সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই ট্রান্সলেশনটা তোমার রাইবোজোমের সাথে সম্পর্কযুক্ত। কার সাথে? রাইবোজোমের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু ট্রান্সক্রিপশন রাইবোজোমের সাথে সম্পর্কযুক্ত নয়। এই কয়েকটা জানা থাকলে হবে। জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। এই ডিএনএ এর সৃষ্টি হলো তোমার আরএনএ এবং আরএনএ থেকে সৃষ্টি হয় তোমার প্রোটিন। প্রোটিনকে বলা হয় সর্ববৃহৎ কর্মী অণু। আরেকটা বলা হয় প্রোটিনকে বলা হয় লাইফ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, ল্যাঙ্গুয়েজ অফ লাইফও বলা হয় তোমার। তাকে প্রোটিনকে ল্যাঙ্গুয়েজ অফ লাইফও বলা হয়। প্রোটিনকে ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বা সর্ববৃহৎ কর্মী অণু বলা হয়। তো সেন্ট্রাল ডগমা এটা আমার লাগবে না। তারপর দেখো যে জিন হলো তোমার বংশগতির মূল একক। বুঝতে পারছো? বংশগতির মূল এককটা হলো তোমার জিন। গ্রেগর জোহান মেন্ডেল হলো তোমার এই জিন নিয়ে গবেষণা করেন। গ্রেগর জোহান মেন্ডেল কণা এবং ফ্যাক্টর হিসেবে আলোচনা করা হয়। দেন এগুলো তোমার লাগবে না। আর মেন ফ্যাক্ট যেটা লাগবে হলো এই যে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। কাজেই বলা গেলো যে ডিএনএ হচ্ছে তোমার জিন, ডিএনএ হচ্ছে তোমার জিনটাই হচ্ছে তোমার ডিএনএ। বুঝতে পারছো? তো এই জিনের বিভিন্ন একক হিসেবে প্রকাশ করা হয়। জিনের বিভিন্ন একক প্রকাশ করা হয়, যেমন রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টন। এগুলো নামের ভিতরে আছে। যেমন রেকন হলো তোমার রেকম্বিনেশনের একক হলো তোমার রেকন। মিউশন হলো তোমার মিউটেশনের একক। রেপ্লিকন হলো তোমার রেপ্লিকেশনের একক। ডিএনএ বা আরএনএ অণুর উপর নিয়ন্ত্রণ করতে বলা হয় রেপ্লিকেশন বা রেপ্লিকেশনের একক। সিস্টনটা হলো তোমার জিনের কার্যকরী একক হলো তোমার সিস্টনটা কি? জিনের কার্যকরী একক। তারপরে দেখো জিনের বৈশিষ্ট্যাবলী লাগবে না আমার। বিভিন্ন ধরনের জিন, এটা একবার দেখে নিতে পারো যে লিথাল জিনটা কী করে আমাদের, যেটার প্রকাশে আমাদের মৃত্যু ঘটে সেটা হলো তোমার লিথাল জিন। অঙ্কোজিনটা কী করে? ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় তোমার অঙ্কোজিন। এবং সেক্স অটোজোমাল জিন হলো তোমার বিভিন্ন সেক্স ক্রোমোজোমের কারণে যে রোগ গলা হয় সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোমাল জিন, যেমন হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। তারপর হলো তোমার সিউডোজিন হলো তোমার যে সকল ডিএনএর যে অংশ নিষ্ক্রিয় থাকে এবং জিনের সেই অংশে কোনো পেপটাইড বন্ধন তৈরি হয় না তাকে বলা হয় সিউডোজিন। তারপরে তোমার অটোজোমাল জিনের কারণে মাথায় টাক সৃষ্টি হয়। বুঝছো? অটোজোমাল জিনের কারণে কী সৃষ্টি হয়? মাথায় টাক সৃষ্টি হয়। এবং হোলোট্রিক জিন হলো তোমার ওয়াই ক্রোমোজোম না থাকার কারণে মানুষের কানের লোম, ওয়াই ক্রোমোজোম নিয়ন্ত্রণ করে মানুষের কানের লোম। এটা তেমন ইম্পর্টেন্ট না, দেখে রাখতে পারো শুধু। তারপরে দেখো যে অপেরন আমরা পড়ছিলাম কি? অপেরন কার বৈশিষ্ট্য? আগে পড়ছিলাম যে অতে অপেরন, অতে অ্যামাইটোসিস এবং অতে আদিকোষের উপাদান হলো তোমার অপেরন। এই অপেরনকে আবার 4টে অংশ নিয়ে গঠিত। একটা তোমার গাঠনিক জিন, আরেকটা প্রমোটার বা উদ্দীপক জিন, অপারেটর বা চালক জিন, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। এবং তাদের কাজগুলো দেখতে হবে। দেখো গাঠনিক জিন কী করে? এনজাইম সংশ্লেষণ করে। এবং প্রমোটার বা উদ্দীপক জিন কী করে? তোমার পলিমারেজ এনজাইমকে সংযুক্ত করে। এবং অপারেটর বা চালক জিন কী করে? এই চালক জিনের গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনে নিয়ন্ত্রণ করে। এবং রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন কী করে? এই চালক জিনকে আবার নিয়ন্ত্রণ করে। এগুলো ভালো করে দেখতে হবে। তারপরে দেখো যে আমরা কি কিছু মিস করলাম? মনে হয় না। তারপরে যাও, এখানে কিছু লাগবে না। তারপরে কোডনটা কি? কোডনটা হচ্ছে তোমার এমআরএনএর অণুর ধারাবাহিক অনুক্রমের 3টি বেসকে একত্রে বলা হয় কোডন। কখনো 2টি বেস দিয়ে হবে না, 1টি বেস দিয়ে হবে না। কোডনের সংখ্যা হতে হবে অবশ্যই 3টি বেসকে একত্রে কি বলা হয়? কোডন। এই একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। এমন হবে না যে একটা কোডন 20-30টা অ্যামাইনো অ্যাসিডকে
কোড করতেছে, এমন কখনো হবে না। কোডন পাওয়া যায় 64টি কোডন। এর মধ্যে হলো 3টি তোমার স্টপ কোডন বা সমাপ্তি কোডন, যেগুলো এমএনই কোড, কোনো এমএনই কোড নির্দেশ করে না। 3টা কি স্টপ কোডন হলো তোমার 3টা ইউএএ, ইউএজি, ইউজিএ এবং একটা স্টার্ট কোডন আছে, সেটা হলো তোমার এইউজি। এইউজিকে বলা হয় স্টার্ট কোডন এবং এইউজিটা হলো তোমার মেথিওনিন নির্দেশক। এটা কি নির্দেশক? এইউজি। এইউজি হলো তোমার মেথিওনিন নির্দেশক, এটা মনে রাখতে হবে। 3টি বেস এক গুচ্ছকে বলা হয় ট্রিপলেট। ট্রিপলেট করতে হবে অবশ্যই টিআরএনএতে, এটা মনে রাখলেও না হবে, জেনেটিক কোডের বৈশিষ্ট্য লাগবে না। তারপরে দেখো মিউটেশন বা ডিএনএ, এগুলো আমার লাগবে না কিছু। তো এইখান থেকে এই পর্যন্তই, আর কিছু লাগবে না। আর এই ওদের দক্ষতা থেকে তোমরা এটা দেখে রাখো সবসময়, পড়ার শেষে একবার চোখ বুলিয়ে, তাহলে মনে করো তোমার সবগুলো একবার দেখা হয়ে যাবে। এখন ইম্পর্টেন্ট লাইনগুলো দেয়া আছে, শুধু দেখে রাখলেই হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।